সোনু আমাকে আবারও পূর্বের মতো ওষুধ খাইয়ে নেশাতুর করে ফেলল। আমার ঘোর কেটে যাবার পর দেখলাম সোনু আমার পাশে দাঁড়িয়ে, ওর মুখে কোনো কথা নেই। দেখলাম ওর চোখ ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে, হাতের কাছেটা শক্ত করে ধরে আছে। আমি ভেবে দেখলাম এখন ওকে বাধা দিলে ব্যাপারটা আরো খারাপের দিকে গড়াবে। আমাকে চিন্তা করতে দেখে সোনু বলল, আমি ওসব বুঝি না, আজ তোকে লাগাবই। সেদিন আমাকে অনেক অপমান করেছিস, আজ আমি তোকে নিয়ে এমন খেলা দেখাবো যে 7 দিন বিছানা থেকে উঠতে পারবি না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে তোমাকে দিব, কিন্তু তুমিও কাউকে এ ব্যাপারে কাউকে কিছু বলো না। সোনুর চোখ উজ্জ্বল হয়ে গেল। ও আমাকে বলল, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস। আমি ইতস্তত করে বললাম, তাহলে উঠে পরিষ্কার হয়ে এসো। সোনু মুচকি হেসে বলল, না না, কেন জানি এইভাবেই তোকে ভালো লাগছে। সোনু এরপর ঘুরে উঠে বলল, এত সহজ লাগানোর জন্য রাজি হলি? আচ্ছা, আজ তোকে শেষ করব। সোনুর কথায় আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, দেখো নেহায়েত বাধ্য হয়ে রাজি হয়েছি, তাই বলে আমাকে যা তা বলে অপমান করতে পারো না তুমি। আর আমাকে তুই তোকারি করছো কেন? সোনু হাহা করে হেসে বলল, এত বড় ডাব কি এমনি এমনি তৈরি হয়েছে? তোর দীর্ঘশ্বাস দেখেই বুঝেছি, প্রায়ই নানাজনের কাছে খেলে বেড়াস তুই, তোকে সম্মান করে কথা বলবো। সোনু এবার জোর করে শুয়ে পড়ল। এরপরও যন্ত্রটা সেট করতে লাগলো, কিন্তু পেল না। সোনু বলল, তুই আমাকে রাস্তা দেখিয়ে দে। আমি হাত দিয়ে ধরে সেট করে দিলাম। সোনু বলল, নে আমার ছোট ভাইকে তোর ঘরে নে, যত্ন কর। এই বলেও খেলা শুরু করলো। ও ডাব খেতে খেতে আর সমান তালে খেলতে লাগলো। এভাবে কিছুক্ষণ খেলার পর আবার ডাবের জল খেতে লাগলো। এইভাবে দুই দিকে তাল মেলাতে ওর কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরও অভ্যস্ত হয়ে গেল। খেলাটা উপভোগ করে চলেছে সোনু। আমার দিকে ওর কোনো খেয়াল নেই। আমার চোখে জল এসে গেল, নিজেকে একটা বস্তুর সমতুল্য মনে হচ্ছিল। সোনু বলল, তোকে চালাতে আমার খুবই ভালো লাগছে রে, জীবনে এত আনন্দ পাই নাই। ধীরে ধীরে ওর খেলার স্পিড বাড়তে লাগলো। মিনিট 5 পর সোনু রীতিমতো আউট হয়ে গেল। কিছুক্ষণ চলার পর ক্লান্ত হয়ে আমরা উঠে সোফায় পাশাপাশি বসে হাঁফাতে লাগলাম। সোনু আমাকে বলল, একটু ব্রেক নেওয়া যাক। আমি বললাম, ঠিক আছে, তাহলে এবার পড়াশোনায় ফিরি। সোনু মানা করলো না। আমরা ওভাবেই চেয়ারে বসে পড়া শুরু করে দিলাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলাম, লাগালাগির পালা বুঝি শেষ। ওমা, 15 মিনিট পর দেখলাম সোনু আবার রেডি। সোনু বলল, আর পড়াতে হবে না, এখন আমিই তোর শিক্ষক। এখন লক্ষ্মী সোনার মতো হাঁটু গেড়ে বস, আমি তোর পরীক্ষা নেব। আমি ওর কথা শুনে বই রেখে মেঝেতে বসলাম। সোনু এমন ভাবে খেলতে লাগলো, তাতে আমি দিশেহারা হয়ে পড়লাম। ওর মুখ হা হয়ে গিয়েছিল আর জন্তুর মতো আওয়াজ বের হচ্ছিল। ওকে দেখে মনে হচ্ছিল ওর জীবনের একটাই লক্ষ্য আমার সাথে খেলা। আমার মনের অবস্থা এমন হলো যেন শেষ হলে বাঁচি। কিছুক্ষণ পর শেষ হলো বটে, কিন্তু আমার রাগ আগের থেকে বেড়ে গেল। আমি কটমট করে তাকাতেই সোনু বলল, তুই আমাকে ভিজিয়েছিলি, আমিও তোকে ভেজালাম, কাটাকাটি। আমি উঠতে চাইলে সোনু বলল, আমার ঘুম লাগছে, আয় একসাথে ঘুমাই। ও একটা চাদর নিয়ে শুয়ে পড়ল। আমরা চাদরের নিচে ঢাকা পড়লাম। ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমার তখন বিশ্রী অনুভূতি কাজ করতে লাগলো, কিন্তু কি আর করা যাবে, হাত বাঁধা অবস্থায় আমাকে ঘুমাতে হলো। ঘুম ভাঙলে দেখি সোনু নেই। সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা থেকে মানুষের হুল্লোড় শোনা যাচ্ছে। আমি এক গাদা জিনিস নিয়ে শুয়ে আছি। নিজেকে তখন সস্তার রাস্তার মেয়ের মতো মনে হতে লাগলো। আমি উঠে দেখি সোনু গোসল করছে। ও আমাকে দেখে হাসলো, আমাকে ওর সাথে যোগ দিতেই ইশারা করলো। গোসল করে পরিষ্কার হয়ে নিলাম। ও চলে গেল, আমি আরো কিছু কাজ করে নিলাম। কে জানে কতক্ষণ আবার কার সাথে খেলতে হবে, তখন আবার লজ্জায় পড়তে হবে। সোনু বলল, আন্টি মাথা গরম ছিল, অনেক বাজে কথা বলেছি, কিছু মনে করবেন না। আমি কিছু না বলে চলে এলাম। পরিষ্কার হয়ে রেডি হয়ে নিলাম।
সোনু ওর একটা টি শার্ট এনে দিল। ও কিছু একটা বলতে চাচ্ছিল, তখন আমি বললাম, সোনু। আমার স্বরে এমন কিছু ছিল যা শুনেও থতমত খেয়ে গেল। জি আন্টি। আমি বললাম, আমি খুব দুঃখিত, কিন্তু তোমাকে আমি আর পড়াতে পারবো না। তুমি অন্য একজন টিচার ঠিক করে দিও। সোনু অনুনয় করে বলল, প্লিজ আন্টি, আমি আর আপনাকে লাগাবো না, তবু আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি বললাম, তুমি আমার সাথে যা করেছো এরপর থাকতে বলো কোন সাহসে? তোমার ভাগ্য ভালো তোমার বাবা মাকে কিছু বলছি না, এর চেয়ে বেশি আশা করো না। সোনু বলল, আন্টি, আসলে আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল তোমার সাথে খেলবার, এখন তো সেই ইচ্ছা পূরণ হলো, আর এরকম করবো না প্লিজ। আমি বললাম, তা হয়তো সত্যি, কিন্তু আগে হোক পরে হোক তোমার আবার আগুন জ্বলবে। সোনু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি কিছু না বলে চলে আসলাম, এছাড়া আমার উপায় ছিল না। সোনুর মাকে একটা অজুহাত দেখিয়ে পড়ানোটা ছেড়ে দিলাম। ছাড়ার আগে পড়াটা গুছিয়ে দিতে কয়েকবার ওদের বাসায় গিয়েছিলাম। প্রতিবারই সোনু আমাকে মিনতি জানিয়েছে থাকার জন্য, আমি সাড়া দিইনি। কয়েক মাস পরের কথা, ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। ছুটিতে সকালে চা খাচ্ছি, আমার বর যথারীতি কাজে বাইরে। কাজের ছেলে নাস্তা নিয়ে এসে দাঁড়ালো। আমি না তাকিয়ে খবরের কাগজ পড়তে বলতে বললাম, রেখে যা। ও রেখেও দাঁড়িয়ে থাকলো। আমি বললাম, ব্যাপারটা কি? ও বলল, মাসি, একটু ময়দা রেডি করবো। আমি কিছু না বলে ওর দিকে না তাকিয়ে মৃদু হেসে হাতটা উঠালাম। গোপাল পেছন থেকে হাত ঢুকিয়ে যত্ন করে ময়দা রেডি করে লাগলো। তিনজনের সাথে ওই ঘটনাটা ওরা গোপন ক্যামেরায় ভিডিও করেছিল। ওরা আমার কাজের ছেলেকেও দেখে শুনে রাখতে বলেছে, না হলে ভিডিও ফাঁস করে দেবে। আমি আর কি করি, বাধ্য হয়ে ওদের শর্ত মেনে চলছি। আমার কাজের ছেলেকেও তাই মাঝে মাঝে কাজ করতে দিতে হয়। এজন্য গোপাল নানা ধরনের সংকেত বের করেছে। ময়দা রেডি করবে মানে আপেল টিপবে। যদিও আমি ওকে লাগাতে দেই না কখনো, ও শুধু হাতের কাজ করতে লাগলো। আমি কাগজ পড়তে লাগলাম। গোপালের ময়দা রেডি করা এখন দৈনন্দিন কাজের মতো স্বাভাবিক মনে হয়। একটু পরে উঠে বাথরুমের দিকে যাচ্ছিল। বেটা নির্ঘাত এখন একা একা কাজ সারবে। এমন সময় কলিং বেল বেজে উঠলো, দেখি সোনু এসেছে। সোনু এসে আমার হাতে একটা ফুলের গোছা দিল, মাথা নিচু করে বলল, আন্টি, আপনার উপদেশ আমার কাজে লেগেছে। আমি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। আমার প্রচন্ড সুখের অনুভূতি হলো। আমি ভুলেই গেলাম যে কয়েক মাস আগেই ও আমাকে জোর করে লাগিয়েছে। সাথে সাথে আমার মাথায় একটা বুদ্ধি জেগে উঠল। আমি ওকে বললাম, তোমার এই প্রাপ্তিতে শিক্ষক হিসেবে আমি গর্বিত। এখন তোমাকে আমি একটা উপহার দেব। শুনো, অবাক হলো। উপহার? আমি বললাম, হ্যাঁ উপহার। গোপাল, গোপাল, এদিকে আয়। গোপাল চলে আসলো। আমি বললাম, গোপাল, এই আমার ছাত্র সোনু। সোনু ও আমার কাজের ছেলে গোপাল। গোপাল বলল, কেমন আছেন দাদা? সোনু আমতা আমতা করে বলল, আমি কিছু বুঝতে পারছি না। আমি বললাম, আমি বোঝাচ্ছি। গোপাল, ময়দা রেডি কর, পার্টি হবে। এই বলে আমি গোপালের দিকে চোখ টিপলাম। গোপাল হেসে পেছন থেকে রেডি করতে লাগলো। পার্টি হবে, এটাও গোপালের আবিষ্কৃত সংকেত, মানে হচ্ছে খেলা। সোনু বিস্ফোরিত হয়ে আমার দিকে তাকালো। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আমি বললাম, আমার পক্ষ থেকে তোমার জন্য এটাই আমার উপহার। তাই ভাবলাম, ঘরের ছেলে গোপালই বা বাদ থাকে কেন? তাছাড়াও অনেকদিন ধরে সুযোগ খুঁজছে, তাই না গোপাল? গোপাল বলল, জি মাসি, হে হে। আমি সোনুকে বললাম, গোপালের সাথে মিলে একসাথে খেলতে আপত্তি নেই তো? সোনু মাথা নাড়ল। সোনু বলল, এটাই মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হতে চলেছে। আমি হেসে ফেললাম। সোনু আর গোপালকে দুই হাতে ধরে নিয়ে শোবার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম।